যারা নির্বাচন পেছাতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয় বললেন সালাউদ্দিন। ফেব্রুয়ারিতে ভোট জরুরি হলেও পুরনো পদ্ধতি কাজে দেবে না মন্তব্য বদিউলের। গণপরিষদ নির্বাচনী বর্তমান সংকটের সমাধান বলছেন এনসিপি নেতারা। সমঝোতার ভোট চায় না দল। সরকার প্রধানের লন্ডন বৈঠকের সমালোচনা। রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় সেনা প্রধানের। ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব। চীনের সহযোগিতায় জানুয়ারিতে শুরু হচ্ছে 12,000 কোটি টাকার তিস্তা প্রকল্প। গুরুত্ব পাবে সেচ, ভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কথা আছে, সেচের জন্য নদীর গভীরতা বৃদ্ধি করে পানি রাখার ব্যাপার আছে। তীর ভাঙা, নদী ভাঙা মানুষ তাদেরকে পুনঃস্থাপন এবং পরে যদি সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা করতে চায় সেগুলো করবে। রাজশাহীতে কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান। আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার। সাবেক মেয়র লিটনের আত্মীয় সহ হেফাজতে 3 জন। খুলনায় কৃষি ব্যাংকে ডাকাতির দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। ভল্ট ভেঙে 16 লাখ টাকা লুটের অভিযোগ। 3 নিরাপত্তা কর্মী আটক। বিরক্ত হয়েই চিকিৎসার জন্য বিদেশ যায় মানুষ। মন্তব্য আইন উপদেষ্টার। অনর্থক টেস্ট এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ দেয়া থেকে বিরত থাকার আহ্বান। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি এবং পলাতক আওয়ামী লীগ। তবে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র হতে পারে এমন সংশয় রয়েছে বিএনপি নেতাদের মাঝে। দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে অনেকটাই। তবে ভোট নিয়ে নতুনভাবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বিবাদ মাথাচাড়া দিচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় নিলেও রাজনৈতিক দলগুলোই রয়ে গেছে প্রেতাত্মা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, 2008 সালে নির্বাচনও ছিল পাতানো। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। একই দিন রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা অনুষ্ঠান। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ তোলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। সেই ষড়যন্ত্রের আশঙ্কা থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। কেন? শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার। একটি গোষ্ঠী ইনিয়ে বিনিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের রুখবে জনগণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো
কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে মানুর মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন, এই মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক এবং ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি একমাত্র অংশীজন নয়। মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে মহা সংকটে পড়বে দেশ। শক্তিশালী নির্বাচন কমিশন এবং সুষ্ঠু ভোট আয়োজনে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে ইসি। কিন্তু শুধু কমিশনের একার পক্ষে কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব? নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজনৈতিক দলগুলো বলেছেন তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, সহযোগিতা করবে। সংগঠনটির চেয়ারম্যান বলেন, দ্রুত নির্বাচন এবং দলগুলোর বিভেদ দূর না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচনে সংস্কারের বিকল্প নিয়ে মনে করেন বদিউল আলম মজুমদার। পিয়ার নির্বাচনকে বলি, নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে, এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস্ট শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা। প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। পুরানো পথ ধরে চললে সেই আবারও বিতর্কিত নির্বাচনই হবে। এই জন্যই অনেকগুলো বিধিবিধান, আইন কানুন, প্রতিষ্ঠানে সংস্কার। ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন হবে পক্ষপাত দুষ্ট। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ভূমিকা পালন না করে, ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা দুরূহ। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হইতে যায় তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ায় সুরাহা হবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে, জনগণ নির্বাচনমুখী হলে ভোট পেছানোর সুযোগ নেই, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহাম্মদপুরে কৃষি মার্কেটে পরিদর্শন শেষে তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেয়া হবে না। উপদেষ্টা জানান, মোহাম্মদপুর এবং মিরপুরে চাঁদাবাজি বেশি হয়, তবে চাঁদাবাজ যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। আলুর দর নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বলেন কৃষক আলুর দাম পাচ্ছে না, কিন্তু ভোক্তা আলু কিনছে বেশি দামে, মধ্যস্বত্বভোগীরাই মুনাফা করছে। দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে এর ভয়াবহতাও তুলে ধরেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নাই। যে কোনো চাঁদাবাদ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সমঝোতার নির্বাচন চায় না এনসিপি। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটির নেতারা। বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না। তাদের অভিযোগ, লন্ডন থেকে সরকার প্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে এসেছেন। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের 60% মানুষ সংস্কার চায়। তাদের মতামত উপেক্ষা করে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন
এবং সেখানে একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, কোন ইলেকশনে সংবিধানের অধীনে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। আলোচনায় নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের মতো প্রহসনের নির্বাচন আর চায় না এনসিপি। আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো, তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সংস্কার এখনই শুরু করতে হবে, যার ধারাবাহিকতা বজায় থাকবে নির্বাচিত সরকারের সময়ও। আমরা জুলাই সনদ চাই, যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। কোনো ভেদাভেদ থাকবে না, সবার থাকবে সমান অধিকার। রাজধানীতে জন্মাষ্টমী শোভাযাত্রায় যোগ দিয়ে এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে সশস্ত্র বাহিনী সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। পরে পলাশীর মোড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন। মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দিনটি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। তাদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য ও সুন্দরকে গ্রাস করে তখনই ভগবান মানুষের মধ্যে নেমে আসেন, প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার। জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমরা যেভাবে বাংলাদেশে সবাই মিলেমিশে আসি সেভাবেই যেন আমরা থাকতে পারি। আমরা একটু আনন্দ করব, মজা করব। জন্মাষ্টমীর এই শোভাযাত্রা রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে বিকালে পলাশী মোড়ে জন্মাষ্টমী শোভাযাত্রার আনুষ্ঠানিকতায় যোগ দেন 3 বাহিনী প্রধান। নাচে গানে শুরু হয় আয়োজন। বক্তব্যে নৌ ও বিমান বাহিনী প্রধান জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বী মানুষদের। এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। এখানে সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ মিলেমিশে বাস করে। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমা সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। সেনাপ্রধান বলেন, এই উৎসব সবসময় জারি থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাসও দেন তিনি। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব। পরে 3 বাহিনী প্রধান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন করেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে। এই নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কখনো কোনো কাজ এগোয়নি বলে দাবি উপদেষ্টার। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। বর্ষায় বন্যার শঙ্কা আর শুষ্ক মৌসুমে খরার অভিশাপ। এতে সারা বছরই সংকটে থাকে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকা।
এর থেকে বের হতে বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ। বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা। তবে দীর্ঘদিন ধরে চীন ভারত কূটনীতির বেড়াজালে আটকে ছিল প্রকল্পটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্ষেত্রে জট খুলেছে। তিস্তা নিয়ে ভারতের সাথে কখনো কোনো প্রকল্পে কোনো কাজই আগায়নি, কোনো কাগজপত্রই নেই সেখানে। এটা আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী, উনি তার একটা সফরে গিয়ে এই কথা বলে এসেছিলেন, কিন্তু ওই কথার আলোকে আর পরবর্তীতে কোনো কার্যক্রম হয়নি। বরং চীনের সাথেই মহাপরিকল্পনা করার চুক্তি হয়েছিল, সেটা এক পর্যায়ে শেলফে তুলে রাখা হয়েছিল, ওটাকে আমরা নামিয়ে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এই প্রকল্প গ্রহণ। প্রকল্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পানি ধরে রাখতে তিস্তা নদীর ১১৭ কিলোমিটার খনন করা হবে, থাকছে প্রতিরক্ষা বাঁধ, রাখা হচ্ছে নদী তীরবর্তী প্লাবনভূমি, স্যাটেলাইট শহর ও কৃষিভিত্তিক শিল্প কারখানার প্রস্তাবও এর মধ্যে রয়েছে। তবে প্রথম ধাপে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ। প্রকল্পের সম্ভাব্য খরচ প্রায় ১২,০০০ কোটি টাকা। পুরো নদী এবং এই নদীর যে শাখা নদীগুলো আছে সমস্ত কিছুকে বিবেচনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কথা আছে, সেচের জন্য নদীর গভীরতা বৃদ্ধি করে পানি রাখার ব্যাপার আছে, আর এই যে ড্রেজিংটা করা হবে, এই ড্রেজিংকৃত মাটি দিয়ে যেই এলাকাটা মাটি ভরাট করে আবার উন্নত করা হবে, সেখানে যারা প্রাথমিকভাবে তীর ভাঙা নদী ভাঙা মানুষ তাদেরকে পুনঃস্থাপন, এবং পরে যদি সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা করতে চায় সেগুলো করবে। চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা শুরু হচ্ছে ২০২৬ সালের জানুয়ারি থেকেই। আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারব। তিস্তা প্রকল্প হবে ১০ বছর মেয়াদী। আশা করেন প্রকল্পটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে তিস্তাপাড়ের মানুষের জনজীবন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে কোচিং সেন্টারটির মালিক মুন্তাসিরুল আলম অনিন্দকে তার 2 সহকর্মী সহ আটক করা হয়। আটক অনিন্দ হলি আর্টিজান হামলা এবং অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগে একাধিকবার গ্রেপ্তার হন। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, আবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় গভীর রাত থেকে। সেনা সদস্যদের পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আসে পুলিশের বিশেষ দল সিআরটি। প্রায় 1 মাসের গোয়েন্দা নজরদারি সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এ ঘটনায় জড়িত হিসেবে এর মালিক মুন্তাসিরুল আলম অনিন্দ ও তার 2 সহকর্মী রবিন ও ফয়সালকে আটক করা হয়। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির 10টি সিম কার্ড উদ্ধার করা হয়। না, আমার ছেলে হুজুর বাবা এইসবের মধ্যে নাই। 1 মাস হলো কাজে লাগা, এমনি হচ্ছে পানি টানি আনা, টেবিল মুছা। এরকম ঘটনা এগুলা কিছু জানি না বাবা, কিচ্ছু জানি না, এগুলা আমরা কিচ্ছু বলতে পারবো না। কি বিষয় দেয়ালিয়া কি বলবো, এত বড় বড় লোক মানুষ, কি কার মধ্যে কি করে বলবো। আমার আপন মামা তো দেওয়ারি রে। এলাকাবাসী ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর পুত্র এবং আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। হোলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরীফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ। জেএমবি সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেফতার করা হয়। এই চাকরি করে কিছুদিন আগে থেকে চাকরি করে ওর মতনই ছুটি হয়, চলে যায়, আবার আসে সকালে। বুঝতেও পারিনি, আসে কোচিং হয়, চলে যায়, এই দেখি। সে ছোট থেকে বড় থেকে সবাইকে খুব সম্মান পায়, সবার বিপদে সে আগে আসে, কিন্তু এটা যে কেন হলো আমরা নিজেরা বুঝতে পারছি না। ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে ডুবুরি নামানো হয়। যৌথ বাহিনী আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে। অস্ত্র ও বিস্ফোরক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। আসামি ছিল, হ্যাঁ, তো আমরা এগুলো দেখবো, যাচাই করে দেখবো, যদি ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে,
তাহলে সেক্ষেত্রে সে মামলাগুলো তো তার যেটা আসবে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। ধারণা শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7টার মধ্যেই লুটের ঘটনা ঘটতে পারে। এ সময় দায়িত্বে ছিলেন না ব্যাংকের কোনো নিরাপত্তা কর্মীও। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক শাখার নিরাপত্তা এমন নাজুক পরিস্থিতি বিস্মিত করেছে গ্রাহক এবং এলাকাবাসীকেও। খোয়া যাওয়া টাকা উদ্ধার সহ জড়িতদের শনাক্তে চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় দরজা খুলে খুলনায় কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় প্রবেশ করছে দুর্বৃত্তরা। ব্যাংকে ঢুকেই প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। শুক্রবার ভোর পর্যন্ত ব্যাংকের নিরাপত্তায় থাকা সবশেষ কর্মী ডিউটি করে চলে যান। এরপর আর কোনো নিরাপত্তা কর্মী দায়িত্বে ছিলেন না। ধারণা করা হচ্ছে সেই সুযোগে ভোর 5:30 থেকে সকাল 7টার মধ্যেই ঘটে লুটের ঘটনা। নিচতলার গেট ভেঙে প্রথমে প্রবেশ করে দুর্বৃত্তরা, এরপর 4 স্তরের তালা ভেঙে পৌঁছায় ভল্টের কাছে। ওই দিন রাত 10:30টার দিকে ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান ডিউটি করতে আসা আরেক প্রহরী। পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল গেট থেকে শুরু করে লকার পর্যন্ত 5 থেকে 6টি তালা ভাঙা অবস্থায় পায়। ব্যাংকের নিরাপত্তা পরিস্থিতি এমন নাজুক দেখে উদ্বিগ্ন গ্রাহক ও স্থানীয়রা। ডাকাতি এসে সেই বাবদ উনি কান্দে কান্দে দৌড়েছে যে ভাই খেয়াল রেখেন, আমি একটু থানায় যাচ্ছি। একটা ব্যাংকের রক্ষক তো মূলত সিকিউরিটি, সে সিকিউরিটি সারাদিন পরে রাত 10টার সময় ব্যাংকে এসে দেখতেছে যে ব্যাংকের লকার ভাঙা। আমি ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার, আমি সঙ্গে সঙ্গে ভাত খাওয়া রেখে আমি চলে আসছি। এত সুন্দর সদর এলাকায় যদি এই ধরনের ঘটনা হয় দুঃখজনক ব্যাপার তো 100%। ব্যাংক ব্যবস্থাপক জানান ভল্ট ভেঙে 16 লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে 3 জন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন। 16,16,000, সেখান থেকে 1420 টাকা আছে, আমার কয়েন ছিল সেটা, আর বাদ বাকি টাকা। এই ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। লুট হওয়া টাকা উদ্ধার ও জড়িতদের ধরতে চলছে তৎপরতা। চেষ্টা করতেছে, আমাদের একাধিক টিম মাঠে আছে, ঠিক আছে, আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা ট্রাই করতেছি। রূপসাঘাট এলাকায় অবস্থিত 3তলা ভবনটির 2য় তলা ভাড়া নিয়ে চলে ব্যাংকের কার্যক্রম। নিচতলায় দোকানসহ ভবনটিতে বেশ কয়েকটি অন্য প্রতিষ্ঠানও রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পূর্বশত্রুতা এবং সীসা বারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন করা হয় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বিকে। হত্যায় জড়িত 2 জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় ভিকটিম এবং খুনিরা সবাই পূর্ব পরিচিত, তবে কিছুদিন ধরে সীসা বারের ভেতরে এবং বাহিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সীসা লাউঞ্জের মালিক ইব্রাহিম খলিল সহ এই হত্যাকাণ্ডে জড়িত আরও বেশ কয়েকজন আসামি পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ সীসা বার বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব। গত 14 আগস্ট বনানীর 360 নামের সীসা বারে এভাবেই ছুরিকাঘাতে হত্যা করা হয় রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে। বারের লিফটের সামনের সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র। রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয়। তো তারা নিয়মিত সীসা লাউঞ্জে যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করত। যখন রাহাতে মুন্না এবং হামজাকে দেখে তখন সে রাত 1টার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে। তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল ওই সীসা লাউঞ্জের ভিতরে। তো এরপরে যখন রাহাত 4টা বা তারও পরে যখন নেমে আসে সিঁড়ি দিয়ে, তখন তাদের তর্কাতর্কি এবং এই ঘটনাটা সংঘটিত হয়। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর কাছে শনিবার এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয় এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসা আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। সনদের প্রতিটি বিধান, প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে সরকার।
সরকার জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। শনিবার প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং আগামী নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অভিযোগ করেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে কাজ করছে। এ সময় জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন বলেন, আগামী নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে। শহীদদের বাবা মারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করছি, কেন শহীদ হলো তাদের বাচ্চারা, শেখ হাসিনার বিচার কেন হচ্ছে না, তাদের প্রশ্নে উত্তর এই সরকার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তোমাদের ঠিক আছে পারলে না, কিন্তু তোমাদের চেষ্টা সম্বন্ধে আমি প্রত্যেক সপ্তাহে বুলেটিন চাই যে আমরা এই সপ্তাহে এটা চেষ্টা করেছি। রোগীদের অনর্থক এবং অতিরিক্ত টেস্ট দেওয়ার অত্যাচার বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের মানুষ শখে নয় বরং বিরক্ত হয়েই চিকিৎসার জন্য বিদেশ যায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। প্রেসক্রিপশন দেওয়ার সময় ডাক্তারদের দালালের ভূমিকা না নেয়ার আহ্বানও জানান তিনি। সকালে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে শুরু হয় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম। এতে যোগ দেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মুখে ছিল স্ব প্রতিষ্ঠানের সুনামের ফুলঝুরি। তাদের দাবি, চিকিৎসার জন্য প্রয়োজন নেই বিদেশ যাওয়ার। গত 1 বছর যে ভারতে আমাদের ভিসা দিচ্ছে না, কিন্তু আমরা দেশে সব চিকিৎসা দিচ্ছি বা দেশে চিকিৎসার অভাবে কেউ মারা যাচ্ছে, বিদেশে যায়নি, এমন কোনো ঘটনাও কিন্তু আমরা শুনি না। তবে আইন উপদেষ্টার বক্তব্যে পাল্টে যায় পুরো পরিবেশ। বাংলাদেশের বেশিরভাগ চিকিৎসকই রোগীদের সমস্যার কথা শুনতে চায় না, এমন অভিযোগ করেন তিনি। এখানে ঢাকার একটা হসপিটাল গেছে, তার 14টা টেস্ট দিয়েছে, পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটানোর সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না। বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার প্রবণতা বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান এই উপদেষ্টা। ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? মোট লাভের অন্তত 10% কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিনিয়োগ করতে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল মালিকদের প্রতি আহ্বানও জানান আইন উপদেষ্টা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাকি সব পাওয়া যায়, আর সেটাও অনেক কম দামে। যেমন ফেসবুকে পানির দামে পাবেন চাঁদপুরের রূপালী ইলিশ, প্রতি পিস 2 কেজি ওজন, আর এমন এক হালি ইলিশ নাকি কেনা যায় মাত্র 4800 টাকায়। যদিও বাজারে কিনতে গেলে এর 3 গুণ বেশি অর্থের দরকার হবে। অনলাইন থেকে ইলিশ কিনতে গিয়ে আসলে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কম দামে আসল ইলিশ বিক্রির নামে বিভিন্ন ফেসবুক পেজ খুলে অফারের নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে একটি চক্র। কিভাবে ফাঁদ পাতে তারা, তা জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। বাজারে ঢুকতেই চোখে পড়ছে রূপালী ইলিশ। একসময় মানুষের নিয়মিত খাদ্য তালিকায় থাকলেও এখন ইলিশের স্বাদ নিতে গেলেই টান পড়ে পকেটে। আর চাঁদপুরের ইলিশ যেন চলে গেছে মানুষের হাতের নাগালের বাইরে। রাজধানীর যাত্রাবাড়িতে মধ্যরাত থেকেই জমজমাট ইলিশের বাজার। 1 থেকে 1.5 কেজি পরিমাণ এক একটি মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। কেজি সাইজের মাছ আছে 2050, 2100 এরকম। আর 1 কেজি 400-500 গ্রাম যেটি, এটি 2350, ইয়াতে 2400 টাকার লান পড়ে। দামটা অনেক বেশি, কিন্তু মহল্লাত গেলে মানুষের মাছ সস্তা, কিন্তু আরো দাইলে মাছ কিনতে পারি না আমরা। হাজারো লাইকযুক্ত ফেসবুকের বিভিন্ন পেজ থেকে বিক্রি হয় ইলিশ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ।
কম দামে বাহারি বিজ্ঞাপনে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা, আর এই সুযোগই লুফে নিচ্ছে একদল অনলাইন প্রতারক। দেশব্যাপী ছড়িয়ে আছে এই চক্রের নেটওয়ার্ক। ভুক্তভোগী একজন পেশাজীবী যমুনা টেলিভিশনকে জানান তার কথা। প্রায় ৭,০০০ টাকার মাছ তিনি চাঁদপুরের রূপালী ইলিশ নামে ফেসবুক পেজ থেকে অর্ডার করেন। ইলিশ নেয়ার জন্য ৫৫০ টাকা অগ্রিম নেন বিক্রেতা। ২ দিন পরে ইলিশ ঢাকায় আসছে বলে ডেলিভারি ম্যান কল দেন। কয়েক দফা নানান টেকনিক্যাল সমস্যার নামে ধাপে ধাপে ৩০,০০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে চাঁদপুরের রূপালী ইলিশ। চলতি মাসের প্রথম ২ সপ্তাহে ঘটনা ঘটেছে এমন ১ ডজনেরও বেশি প্রতারণার তথ্য আছে যমুনা টেলিভিশনের কাছে। সামাজিকভাবে হেয় হবেন ভেবে অনেকেই নাম পরিচয় প্রকাশ করেন না, সহযোগিতা নেন না আইন শৃঙ্খলা বাহিনীর। অর্ডার দেওয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওরা আমাকে প্রোডাক্টটা দেওয়ার কথা। এই ৩ বারে ওনারা প্রায় ২৯,০০০ টাকা নিছে, কিন্তু আমি কোনো প্রোডাক্ট পাই নাই এখন পর্যন্ত। ইভেন শুধু এটা না, এরা একই নামে বিভিন্ন নাম্বার থেকে পেজ খুলে বিভিন্নভাবে মানুষ থেকে টাকা নিচ্ছে প্রতারণার মাধ্যমে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ফেসবুক পেজে দেখা যাচ্ছে মাছের লোভনীয় ভিডিও আর চাঁদপুরের ঘাটে আসা ইলিশের ছবি। সেই সঙ্গে দেয়া থাকে রঙিন ট্রেড লাইসেন্স আর জাতীয় পরিচয়পত্র, যা আসলে জাল। এসব দিয়ে অনলাইনে পাতা হচ্ছে ফাঁদ। এবার একজন অনলাইন ক্রেতা হয়ে আমরা যোগাযোগ করি চাঁদপুরের রূপালী ইলিশের ফেসবুক পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে। ৮ কেজির 4টি ইলিশের দাম হাঁকা হয় মাত্র ৪,৮০০ টাকা। 2 কেজি করে 4টা যেটা ভিডিওতে দেখলাম, সেটার 2 কেজি করে 4টার দাম কত পড়ে? ৪৮০০ টাকা। ক্যাশ অন ডেলিভারি? হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। না ক্যাশ অন ডেলিভারি না ভাই, অ্যাডভান্স করতে হবে ৭০০ টাকা। ইলিশ বাড়িতে এলে ক্যাশ অন ডেলিভারি দেয়া হবে এমন কথা শুনে বিক্রেতা ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আমি একবারে পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো না? না ভাই, হবে না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারকেরা নিজেকে আড়াল করতে সাধারণ মানুষের তথ্য ও ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলে। অনলাইন থেকে আমরা আবারও চলে যাই যাত্রাবাড়ির মাছের আড়তে। অনলাইনের দামের হিসেবে আর আড়তের হিসেবে দেখা যায় আকাশ পাতাল পার্থক্য। অনলাইনের প্রতারকরা 2 কেজির বেশি ইলিশ বিক্রি করলেও বাজারে আসলে 1.5 কেজির বেশি ওজনের ইলিশ দেখাই যায় না। 2 কেজি সাইজের মূলত মাছটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, রেয়ার ভবিষ্যৎ 2-1টা 1.5 কেজিটা পাওয়া যায় অ্যাভেলেবল। 1.5 কেজি সাইজের মাছ এখনো মনে করেন বাজারে ২৫০০ টাকা কেজি আছে, ২৫০০-২৬০০ টাকা কেজি। যে অনলাইনে আমরা দিব এ তো বাটফার, এ তো সিটারি করতে আছে, কথা বোঝেন নাই? আমরা লোভ দিব, লোভ দিয়ে আমরা টাকা পয়সা লিয়ে দেবো, কথা বোঝেন না, মাছ দিব না। আমাদের হাতে এমন এক প্রতারকের অ্যাকাউন্টের তথ্য আসে যেখানে আগস্ট মাসের 9 তারিখেই মাছ বিক্রি বাবদ জমা হয় প্রায় 50,000 টাকা। মাসিক হিসেবে গড়ে তা দাঁড়ায় প্রায় 13 লক্ষ টাকা। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন এ ধরনের প্রতারণা ঠেকাতে অভিযানের পাশাপাশি প্রয়োজন মানুষের সচেতনতাও। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবারে নজর দেব আন্তর্জাতিক খবরে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কিভাবে যুক্তরাষ্ট্র সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর উঠেছে এই প্রশ্ন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্র, ফলে পরোয়ানা থাকলেও আইনি এবং কূটনৈতিক বাস্তবতার কারণেই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না পুতিনকে। ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষী সাব্যস্তের পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় 2023 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ওই রায় দেন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে আইসিসির গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও কিভাবে যুক্তরাষ্ট্র সফর করলেন রুশ প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পরোয়ানা থাকলেও আইনি ও কূটনৈতিক বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্রের গ্রেফতার করা হবে না ভ্লাদিমির পুতিনকে, কারণ আইসিসি সদস্য নয় যুক্তরাষ্ট্র। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আইসিসির সদস্য পদের জন্য রোম চুক্তিতে স্বাক্ষর করেন, তবে তাতে অনুমোদন দেয়নি মার্কিন সিনেট। এর 2 বছর পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সাথে সম্পর্ক ছিন্ন করেন। সে সময় আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ আনেন তিনি। তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আইসিসির গ্রেফতারি পরোয়ানার বৈধতা নেই, ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আইনিভাবে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত মার্কিন ভূখণ্ড। এর আগে 2023 সালে মঙ্গোলিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট। দেশটি আইসিসি সদস্য হলেও পুতিনকে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়নি মঙ্গোলিয়া সরকার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
13 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ভেলোসিটি 15K ম্যারাথন প্রতিযোগিতা। শনিবার ঢাকার একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনে ইভেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। ম্যারাথনের সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এর মধ্যে 3000-এর বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং তারা মোট 5000 রেজিস্ট্রেশনে আশা করছেন। প্রতিযোগিতাটি 15 কিলোমিটার, 7.5 কিলোমিটার এবং 1 কিলোমিটার এই 3 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও মেডেল। এখনও এই ইভেন্ট রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। এ ছিল আমাদের রাতে বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।